মা টুকি, আমি পিঠা বিক্রি করতে যাচ্ছি, তুই বাড়িতে সাবধানে থাকিস কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে থাকবো। তুমিও সাবধানে সাইকেল চালাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে আমার লক্ষ্মী মা। হে বিধাতা, আমার মা মরা মেয়েটাকে তুমি দেখে রেখো। থাক মা, চললাম আমি। এই পিঠা নিবে পিঠা, গুড়ের সুস্বাদু পিঠা, মজাদার গুড়ের পিঠা। যারা যারা পিঠা নিতে চাও তারা তারা চলে এসো। আমার এই গুড়ের পিঠা যে একবার খাবে সে বারবার চাইবে। পিঠা নিবে পিঠা। টোনা এভাবে তার গুড়ের পিঠার প্রচারণা করতে থাকে আর সামনের দিকে চলতে থাকে। টুনি দিদি, ও টুনি দিদি, গুড়ের পিঠা নিবে গো? গুড়ের পিঠা খেতে অনেক মজা। আমি পিঠা খাবো মা, আমাকে পিঠা কিনে দাও। টুনটুন মা, এগুলো অনেক নোংরা পিঠা, এগুলো আমি তোকে কিনে দিব না। না না দিদি, এগুলো নোংরা পিঠা নয়, এগুলো আমি আর আমার মেয়ে নিজের হাতে বানিয়েছি। নাও না দিদি কয়েকটা পিঠা, তোমার কাছে কম দামে রাখবো। তোরা গরিব খ্যাত, গরিবদের পিঠা কেন? সবকিছুই নোংরা হয়। তোর পিঠা নিয়ে তো দূর, তোর সাথে কথা বলতে আমার ঘৃণা লাগছে। চল টুনটুন মা। টুনি গরিব টোনাকে অপমান করে সেখান থেকে চলে যায়। টোনা আর কিছু না বলে আবারও সামনের দিকে চলতে থাকে। এই পিঠা নিবে পিঠা, গুড়ের পিঠা। এই যে কাকুলি দিদি, ময়ূরী দিদি, পিঠা নিবে গো গুড়ের পিঠা? না না, আমরা ওসব কম দামি পিঠা খাই না। তুই যেমন গরিব, তোর পিঠাও তেমন গরিব পাখির কাছে বিক্রি কর যা। কাকুলিও টোনাকে অপমান করে। এভাবে টোনা বনে তার পিঠা বিক্রি করতে থাকে, কিন্তু কেউই তার পিঠা কিনে নেয় না। টোনা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। বাবা, বাবা, তুমি এসেছো? আজ কত টাকার পিঠা বিক্রি করেছো? দেখি, টাকা দাও তো আমার হাতে, হিসাব করি। মারে, আজ একটা ক পিঠা বিক্রি করতে পারিনি। গরিব বলে বনে সবাই অপমান করেছে, কিন্তু কেউ পিঠা কিনে নেয়নি। তুই মন খারাপ করিস না মা। যা মা, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে বাবা, এই নাও বাবা পানি। বাবা, কেউ তো পিঠা কিনছে না। এভাবে চলতে থাকলে তো আমি না খেতে পেরে মরে যাবো। মারে, আজ যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তোকে আর তোর মাকে বনে রেখে আমি শহরে চলে যেতাম। তখন আর এত অভাবে থাকতে হতো না। এখন তোকে একা রেখে আমি শহরে যেতেও পারবো না। কিন্তু বিধাতা তোর জন্মের দিনেই তোর মাকে তুলে নিয়েছে। এখন আমি যে কি করব কিছুই তো বুঝতে পারছি না। সব দোষ আমার বাবা। আমি জন্ম না নিলে আজ মা বেঁচে থাকতো। এভাবে বলিস না মা, সব নিয়তি রে মা, বুঝেছিস? আমাদের হাল ছাড়া যাবে না। একদিন না একদিন বিধাতা ঠিক আমাদের সাহায্য করবে। এভাবে আরো দুদিন কেটে যায়। প্রতিদিনের মতো টোনা পিঠা নিয়ে বনে বিক্রি করতে বের হয়। টোনা পিঠা নিয়ে বনে ঘুরতে ঘুরতে বেশ ক্লান্ত হয়ে পড়ে। উফ, বড্ড ক্লান্ত লাগছে। যাই, ওই বড় গাছটার ছায়ায় বসে একটু রেস্ট নেই। উফ, এখন একটু শান্তি লাগছে। হে বিধাতা, আমাকে সাহায্য করো। এই অভাব আমি যে আর সহ্য করতে পারছি না। টোনা যখন এসব বলছিল ঠিক তখনই সেখানে টোনার কানে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে আসে। এ কি? মনে হচ্ছে কোনো বাচ্চা কাঁদছে, কিন্তু আশেপাশে তো আমি কাউকেই দেখছি না। তাহলে বাচ্চার কান্নার শব্দ কোথা থেকে ভেসে আসছে দেখি তো। টোনা বাচ্চার কান্না অনুসরণ করে এদিক সেদিক খুঁজতে থাকে। ঠিক তখনই টোনার চোখ যায় একটি ঝোপের মাঝে পড়ে থাকা ক্রান্দনরত সদ্য ছানার দিকে। আরে আরে, ওই তো বাচ্চাটা কাঁদছে। আহারে, কি নিষ্পাপ দেখতে বাচ্চাটা। কিন্তু এর বাবা মাই বা কোথায়? আর এভাবে একে এখানে রেখেই বা কেন গিয়েছে? কেউ কি আছো? শুনতে পাচ্ছ আমাকে? কেউ কি আছো? না, কেউই তো সাড়া দিচ্ছে না। তার মানে আশেপাশে কেউ নেই। কাঁদে না মা, কাঁদে না, শান্ত হও। না,
এ তো থামছেই না। যাই, একে নিয়ে বাড়িতে যাই। টোনা ছানাটাকে নিয়ে বাড়িতে চলে আসে। বাবা, ও বাবা, এই ছানাটি কি? আর একে তুমি কোথায় পেলে বাবা? মারে, এই ছানাটাকে আমি জঙ্গলে কুড়িয়ে পেয়েছি। জানি না এটা কার বাচ্চা। বাবা, এ তো অনেক কাছে। দাও, ওকে আমার কাছে দাও। মারে, তুই তো নিতে পারবি না, ফেলে দিবি। এই বাচ্চাটার জন্য আমার চিন্তা হচ্ছে। তুই নিজেই একটা বাচ্চা। একে তোর কাছে রেখে আমি কাজে যেতে পারবো না, আবার সাথে করে নিয়ে যেতেও পারবো না। কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। বাবা, আমি বলি কি, তুমি এই বাচ্চাটাকে বনে কোনো মাসির কাছে দিয়ে এসো। ঠিকই বলেছিস, তুই বাড়িতে থাক, আমি এই বাচ্চাটাকে টুনি দিদির কাছে দিয়ে আসছি। এই বলে টোনা বাচ্চাটাকে নিয়ে টুনির বাড়ির দিকে চলতে থাকে। অন্যদিকে, বল ডাইনি বল, আমার কন্যা কোথায়? কোথায় রেখেছিস আমার কন্যাকে? বল বলছি। পরি, তোর কন্যা তো নেই। নেই মানে? কি করেছিস আমার কন্যার সাথে? বল, বল আমাকে। তোর কন্যাকে পরি রাজ্য থেকে চুরি করে আকাশ থেকে আমি সোজা নিচে ফেলে দিয়েছি। এতক্ষণে তোর কন্যা মরে ভূত হয়েছে। বচ্চা ডাইনি, তোকে তোকে আমি ছাড়বো না। এই বলে পরে জাদু করে বন্দি অবস্থায় থাকা ডাইনিকে ভস্ম করে দেয়। আমার কন্যা, আমার সোনা, কোথায় আছিস তুই? চলে আয় মায়ের কাছে। কোথায় খুঁজবো আমি আমার কন্যাকে? পরে কাঁদতে কাঁদতে উঠতে থাকে আর তার কন্যাকে খুঁজতে থাকে। এদিকে, দিদি, এই বাচ্চাটাকে আমি জঙ্গলে পড়ে পেয়েছি। একে দেখার মতো আমার বাড়িতে কেউ নেই, তাই তোমার কাছে দিতে এসেছি। একে দয়া করে তোমার কাছে রেখে দাও। আমি আমার এক মেয়েরই খরচ চালাতে পারি না, তার উপর আবার এই উটকো ঝামেলা। যা যা এখান থেকে, কান্নাকার ছানা নিয়ে এসেছে আমার কাছে। যা ভাগ এখান থেকে। টনি এভাবে বলে টোনাকে তাড়িয়ে দেয়। টোনা ওই ছানাটাকে নিয়ে ময়ূরের বাড়িতে চলে আসে। ময়ূরীও টোনাকে তাড়িয়ে দেয়। টোনা এভাবে আস্তে আস্তে বনের সকলের কাছেই সাহায্য চায়, কিন্তু কেউই ছানাটাকে গ্রহণ করে না। এই কি বাবা, তুমি ছানাটাকে নিয়ে ফিরে এলে কেন? কেউ কি নেয়নি ওকে? না রে মা, কেউ নেয়নি। বনে সবাই অনেক নির্দয় রে মা। তুই চিন্তা করিস না, আজ থেকে এ আমাদের সাথেই থাকবে। কিন্তু বাবা, ওকে খাওয়াবে কি বাবা? দেখো, ও ক্ষুধার জ্বালায় কেমন করে কাঁদছে। বাচ্চাটার এমন কান্নার শব্দ পরীর কান পর্যন্ত পৌঁছে যায়। পরী টোনা টুকির সামনে চলে আসে। কন্যা, আমার কন্যা, দাও দাও, আমার কন্যাকে আমার কাছে দাও। এ কি, কে তুমি? আরে ছানাকে তোমার কন্যাই বা বলছো কেন? আমি হলাম পরী, এই ছানা আমার মেয়ে। পরী রাজ্য থেকে একটা ডাইনি একে চুরি করে আকাশ থেকে নিচে ফেলে দিয়েছিল। ও, এই জন্য আমি একে জঙ্গলে কুড়িয়ে পেয়েছি। নাও পরি, তোমার কন্যাকে নাও। পরী টোনার কাছ থেকে তার কন্যাকে নিয়ে নেয়। তোমাকে অনেক ধন্যবাদ টোনা। তুমি যদি আমার মেয়েকে এই জঙ্গল থেকে না নিয়ে আসতে, তাহলে হয়তো আমি আমার মেয়েকে জীবিত পেতাম না। তুমি অনেক মহৎ। তোমার এই মহৎ কাজের জন্য আমি তোমাকে উপহার দিতে চাই। এই বলে পরী জাদু করে টোনাকে এক থলে স্বর্ণমুদ্রা উপহার দেয়। এবার তবে আমি আসি টোনা, আর কখনো যদি তোমাদের আমাকে দরকার হয় তাহলে আমাকে স্মরণ করো, কেমন? বিদায়। সব ভালো যায়, শেষ ভালো দেয়। বাবা, ও বাবা, আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না বলো? হ্যাঁ রে মা, হ্যাঁ। টোনা টুকি পরীর দেয়া স্বর্ণমুদ্রার মাধ্যমে বেশ সুখেই দিন কাটাতে থাকে। দেখলি তো বন্ধুরা, ভালো কাজের ফল সব সময় ভালোই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ফুলের মালা নিবে গো, ফুলের মালা, তাজা তাজা ফুলের মালা।
ফুলের মালা নিবে গো, ফুলের মালা। এই যে ফুলওয়ালি টুনি, শুনতে পাচ্ছিস? এদিকে আয়, আমি ফুল কিনবো। এই টুনি, টুনি। বলো দিদি, তুমি কোন ফুলের মালা নিবে? আজ আমার কাছে গোলাপ, বেলি আর গাঁদা ফুলের মালা আছে। একদম তাজা ফুলের মালা আছে আমার কাছে। বেলি ফুলের মালার সুবাস বেশি, কিন্তু আমাকে তো বেলি ফুলের মালা মানাবে না। তুই বরং আমাকে গোলাপ ফুলের মালা দে তো একটা। বাহ সুখী দিদি, তোমার তো পছন্দ আছে বলতে হবে। আসলেই বেলি ফুলের মালা তোমার এমন শুভ্র শরীরে মানাতো না। তোমার জন্য গোলাপ ফুলের মালাই ঠিক আছে। এই নাও সুখী দিদি, গোলাপ ফুলের মালা। বাহ, সত্যি তো একদম তাজা ফুলের মালা। তা টুনি, তোর মালার দাম কত বলতো? বেশি না দিদি, গোলাপ ফুলের মালার দাম মাত্র 50 টাকা। বেলি আর গাঁদা ফুলের মালার দাম 40 টাকা করে। বাবা, এটুকুই তো মালা, তার আবার এত বেশি দাম? একেবারে 50 টাকা? দাঁড়া, দেখছি, ঘর থেকে টাকা এনে দিচ্ছি। টুনি অপেক্ষা করতে থাকে আর সুখী ঘরে চলে যায়। আর একটু পরে টাকা নিয়ে এসে টুনিকে টাকা দেয়। পুনরায় টুনি ফুল বিক্রি করার উদ্দেশ্যে উড়াল দেয়। টনি, এই টনি, বাড়িতে আছিস? টনি। আরে প্রধান মশাই, আপনি এই গরিবের বাসায়? আপনি বললে তো আমি নিজে আপনার বাসায় চলে যেতাম। আসুন প্রধান মশাই, ভিতরে আসুন। না রে টুনি, আজ আমার সময় নেই, বড্ড ব্যস্ত সময় পার করছি। কদিন পর মেয়ের জন্মদিন, সব জোগাড় যন্ত্র তো আমি নিজেই করছি। তোর কাছে এসেছি ফুলের মালা বায়না দিতে। বাসা সাজানোর জন্য আমার কিছু ফুল দরকার। আপনি একদম চিন্তা করবেন না প্রধান মশাই, অনুষ্ঠানের দিন সকালেই আমি নিজে আপনার বাসায় সব ফুল পৌঁছে দিব। তবে তো ভালোই, 3 দিন পরেই কিন্তু অনুষ্ঠান, হাতে সময় কম। ফুল পৌঁছে দিস সময় মতো। তবে আর একটা কথা, ফুলের ব্যবসা করলেই তো হবে না, নিজের বাসার দিকেও তো নজর দিতে হবে। এবার কিন্তু তোর ঘরটা মেরামত করা দরকার। আমিও সেটা চিন্তা করেছি প্রধান মশাই। আপনার বাসায় ফুল দেওয়ার পরে বাসা মেরামতের কাজ শুরু করে দিব। টুনির কথা শুনে ঈগল আর কবুতর সেখান থেকে চলে যায়। টুনটুনকে সাথে নিয়ে টুনিও বেরিয়ে পড়ে ফুল সংগ্রহ করার জন্য। আর টুনটুন টুনি মিলে 3 দিন অক্লান্ত পরিশ্রম করার পর সব ফুল সংগ্রহ করার পরে পাখি প্রধানের বাসায় দিয়ে আসে। মা, কাঠ তো প্রায় শেষের দিকে। এই কাঠ দিয়ে কি পুরো ঘর মেরামত করা হবে, নাকি আরো কাজ সংযোগ করে আনতে হবে? না রে মা, আর একটা কাঠও লাগবে না। আমার তো পুরো ঘর মেরামত করা প্রায় শেষ। কাঠের চিন্তা বাদ দিয়ে তুই খাবার চিন্তা কর টুনটুন। বেলা তো প্রায় পড়ে গিয়েছে, আর ঘরে তো কোনো খাবার নেই। তবে তুমি জলদি কাজ শেষ করো, সন্ধ্যার আগে তো মামি মিলে গিয়ে কোনো মতো রাতের খাবারটা জোগাড় করে আনতে হবে। না খেয়ে তো আর রাত কাটানো যাবে না। সোনা মেয়ে আমার, তুই তো সব বুঝিস। তবে দাঁড়া মা, জলদি কাজ শেষ করছি। এ কথা বলে টুনি দ্রুত হাত চালিয়ে কাজ শেষ করে। আর 2 মা মেয়ে মিলে খাবার খুঁজতে যায়। খাবার খুঁজতে খুঁজতে প্রতিমধ্যে সন্ধ্যা নেমে আসে। কি মুশকিল, বনে ঘুরতে ঘুরতে তো সন্ধ্যা হয়ে গেল। এই ভর সন্ধ্যাতে তো পরিরাজ্যে ফিরতে গেলেও ডাইনির কবলে পড়তে পারি, আর রাত হলেই তো ডাইনির তাণ্ডব শুরু হয়। না, আজ আর পরিরাজ্যে ফিরতে পারবো না। আমি বরং এই বনে একটা নিরাপদ জায়গা দেখে আজকের রাতটা কাটিয়ে দেই। ওরে বাবারে বাবা, শিয়াল কোথা থেকে এলো আমাদের ঘরে? আস্তে আস্তে, একদম চিৎকার করিস না। আমি বিপদে পড়ে তোদের ঘরে আশ্রয় নিয়েছি। কাল সকাল হলেই এই ঘর ছেড়ে চলে যাব। সেটা তো বুঝলাম না হয়, কিন্তু তুমি এ ঘরে এলে কি করে? আহ, এত প্রশ্ন করিস না তো। বড্ড ক্লান্ত লাগছে আমার, আমি ঘুমাবো। তোরা চাইলে এই ঘরেই ঘুমাতে পারিস। না না মা, আমি কিছুতেই শিয়ালের সাথে এ ঘরে থাকবো না। মা, দরকার পড়লে আজকে রাতটা আমরা বাইরেই কাটাবো। ঠিকই বলেছিস রে মা, শিয়ালকে বিশ্বাস নেই। চল আমরা এখান থেকেই চলে যাই। যা বাবা, চলে গেল। এই বনে পাখিরা বুঝি শিয়ালকে ভয় পায়, আমি আবার শিয়ালের রূপই ধরলাম। যাই হোক, এই পাখিরা যেহেতু আমাকে ঘর ছেড়ে দিল, একটা প্রতিদান তো দিতেই হবে। হাসতে হাসতে শিয়াল পুনরায় পরিতে পরিণত হয়, আর জাদু করে টুনির ঘরটা সোনার ঘরে পরিণত করে দেয়। অথচ অসহায় টুনি এসবের কিচ্ছু জানতে না পেরে টুনটুনকে নিয়ে অন্যের দাঁড়ে দাঁড়ে আশ্রয় খুঁজতে থাকে। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, শুনছো?
দয়া করে দরজা খোলো, আমাদের একটু আশ্রয় দাও, আমাদের ঘরে যে শিয়াল ঢুকেছে। এই রাতে আবার বিরক্ত করতে এলি কেন টুনি? তোর ঘরে শিয়াল ঢুকুক আর বাঘ ঢুকুক, তাতে আমার কি? হ্যাঁ, এমন করো না মাসি, দয়া করে আমাদের একটু আশ্রয় দাও, বড্ড বিপদে পড়ে তোমার কাছে এসেছে। একটু সাহায্য করো মাসি, আমাদেরকে একটু সাহায্য করো। আরে বাস টুনটুন, তোকে কি শিখিয়ে পড়িয়ে এনেছে নাকি তোর মা? কি পাকনা পাকনা কথা বলিস, কিন্তু কোনো লাভ হবে না, তোদেরকে আর আশ্রয় দিব না। এসব কথা বলে কালু কাকুলি টুনটুন আর টুনিকে তাড়িয়ে দেয়। সারা রাত টুনি আর টুনটুন গাছের ডালে বসে থাকে। পরদিন সকালে বাসায় ফিরে হতবাক হয়ে যায়। এ কি সোনার বাড়ি? আমার ভাঙাচোরা বাড়ির জায়গায় সোনার বাড়ি কোত্থেকে এলো? এটা আবার ওই শিয়ালের কারসাজি নয় তো? শিয়ালের কারসাজি মানে? তবে কি ওটা শিয়াল ছিল না, নাকি শিয়ালটাই জাদু শক্তি জানতো? কি ব্যাপার বলো তো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না রে মা, বড্ড চিন্তায় পড়ে গেলাম। নিশ্চয়ই কিছু তো একটা ব্যাপার আছে। সোনার বাড়ি দেখে টুনি আর টুনটুন কল্পনা করতে থাকে, আর সময়ের সাথে সাথে সোনার বাড়ি আর শিয়ালের গল্প পুরো বনে ছড়িয়ে পড়ে। এমনকি এসব ঘটনা শুনে কালু আর কাকুলি টুনির সোনার বাড়ি দেখতে আসে। কালু, সত্যি সত্যি তো সোনার বাড়ি। যেই টুনিকে কাল রাতে আমরা আশ্রয় দিলাম না, সেই টুনি আজকেই সোনার বাড়ির মালিক হলো। কালু, যে করেই হোক এমন একটা সোনার বাড়ি আমারও চাই। চাইলেই হবে কাকুলি, অমন একটা শিয়ালও তো দরকার। শিয়ালটা কোথায় পাবো আমরা? তুমি তো জানোই কাল রাতে টুনির ঘরে শিয়াল ছিল। দরকার পড়লে আমরা দুজন মিলে শিয়াল খুঁজে বের করব। চলো আমরা এখন থেকেই শিয়াল খোঁজা শুরু করি। কাকুলির জোড়াজোড়িতে কালু বাধ্য হয় আর দুজন মিলে শিয়াল খুঁজতে শুরু করে। আর দিনের পর দিন খুঁজতে খুঁজতে কালু কাকুলি একটা শিয়ালের দেখাও পায়। কালু, পেয়ে গেছে শিয়াল, আর কোনো চিন্তা নেই, এবার আমরা সোনার বাড়ি পাবো। শিয়াল দাদা, দয়া করে তুমি চলো আমাদের সাথে। হ্যাঁ শিয়াল দাদা, তুমি চলো আমাদের সাথে। টুনির বাসায় যেমন এক রাত ছিলে, আমার বাসাতেও শুধু একটা রাত থাকবে। বিশ্বাস করো, তোমার যত্ন আত্মীর কোনো অভাব রাখবো না। বোকা পাখির দল, না চাইতেই যদি তোর মতো শিকার পেয়ে যায়, তবে আর তোদের বাসায় যাব কেন? এক্ষুনি আমি তোদের ধরে খেয়ে ফেলবো। হাসতে হাসতে শিয়াল কালু কাকুলিকে আক্রমণ করতে ধরলে কালু কাকুলি প্রাণ নিয়ে কোনো রকমে পালিয়ে যায়। দেখলে তো বন্ধুরা, লোভ করলে কেমন ফাঁদে পড়তে হয়, কারণ লোভে পাপ আর পাপে বিনাশ। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।